আমি মোহাম্মদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, নান্দিনী মধ্য উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের রয়েছে সেট। প্রথমে আমরা জানবো সেট কি, সেট কত প্রকার, সেট প্রকাশের পদ্ধতি। আজকে আমরা সাধারণত বেসিক নিয়ে আলোচনা করব। বেসিকটা আলোচনার মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো সেট কি। তোমরা জানো সেটা যদি আমরা সংগ্রহ আকারে বলতে থাকি তাহলে বলতে পারবো বাস্তব এবং অথবা চিন্তা জগতের কোনো কিছুর সুনির্দিষ্ট সংগ্রহটাকে সেট করা হয়। সেট কথাটি অত্যন্ত সুপরিচিত, সব জায়গায় আমরা সেট কথাটি উল্লেখ করে থাকি। কখনো যদি আমরা দোকানে যাই, ডিনার সেট, সোফা সেট, টি সেট, এরকম অনেক ধরনের আমরা সেটের কথা উল্লেখ করে থাকি। এখানে বলেছে বাস্তব এবং চিন্তা জগৎ কোনো কিছু সুনির্দিষ্ট সেটটি হলো সংগ্রহটাকে সেট বলা হয়। বাস্তবে থাকতে হবে অথবা চিন্তা জগতের মধ্যেও থাকতে হবে। যদি থাকে তাকেই আমরা সেট বলবো, অন্যথায় তাকে আমরা সেট বলতে পারবো না। এবার আমরা অনেকেই শুনে থাকি ঘোড়ার ডিম, মুখে অনেকেই ঘোড়ার ডিম উচ্চারণ করে, আসলে বাস্তবে এর কোনো ভিত্তি নেই। এই জন্য এটাকে সেটের মধ্যে এটাকে আনা যাবে না, এটা সেটের অন্তর্ভুক্ত নয়। ইংলিশে যদি তোমরা বলো যে সেটটা কি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সেট ইজ এ কালেকশন অফ অবজেক্ট, অর্থাৎ কোনো কিছু সুনির্দিষ্ট সংগ্রহটাকেই সেট করা হয়। এর যদি আরেকটু ভালো করে বলি তাহলে আমরা বলতে পারবো যে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল ডিস্টিংগুইশড কালেকশন অফ অবজেক্ট, অর্থাৎ বাস্তবিক চিন্তা জগতের কোনো কিছু সুনির্দিষ্ট সংগ্রহটাকেই সেট করা হয়। এখন আমরা জানবো যে আসলে সেটটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা ছাত্রের যেমন বৈশিষ্ট্য আছে, একজন ব্যবসায়ীর বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে, সেটের একটা বৈশিষ্ট্য আছে, যা দেখে আমরা প্রথমেই তোমরা এটাকে আইডেন্টিফাই করতে পারো যে এটা সেট। আসলে কোনটা সেট কোনটা সেট না, এটাকে তোমরা ক্লিয়ার করতে পারো। এই জন্য আমি সাধারণত অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের জানলেই সেটটা সম্পর্কে তোমাদের পুরো ধারণা হবে। সেটটি সাধারণত আমরা ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এ বি সি আপ টু আমরা জেড। সেট হলেই আমরা ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা আমরা সেটকে আইডেন্টিফাই ও প্রকাশ করতে পারব। আর সেটের উপাদান যদি ইংরেজি হাতের হয়, ইংরেজি অক্ষর হয়, তাহলে আমরা সেটের অক্ষরগুলোকে আমরা ইংরেজি স্মল লেটার দিয়ে প্রকাশ করি। আর সেটের যদি উপাদান একের অধিক বা দুই বা ততোধিক হয়, তাহলে আমরা সেটের উপাদানগুলি পৃথক করার জন্য আমরা কি করব, কমা ব্যবহার করব। সেটের উপাদানগুলো একটা সেট যদি আমি লিখি এ বি সি, উপাদানগুলো কি হয়েছে, এখানে ইংরেজি অক্ষর হওয়ার কারণে উপাদানগুলো স্মল লেটার আছে। একের অধিক উপাদান থাকার কারণে আমরা মাঝখানে কমা ব্যবহার করেছি। আর একটা বৈশিষ্ট্য হলো যে সেটকে অবশ্যই আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করব, আবদ্ধ করব। এভরি সেট ক্লোজড ইন সেকেন্ড ব্র্যাকেট, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করেছি। একটা সেটের ভিতরে যদি একাধিক উপাদান থাকে, একই উপাদান একাধিকবার থাকে, যেমন এ বি বি সি সি, তাহলে আমরা এটাকে এ বি সি দ্বারা আইডেন্টিফাই করতে হবে। তার মানে আমরা বলতে পারি একটা সেটের মধ্যে একটা উপাদান একবারই অবস্থান করবে, একের অধিক সংখ্যকবার একটা সেটের মধ্যে উপাদানগুলো অবস্থান করবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার ফিরে যাচ্ছি প্রথম দিকে সেটের বৈশিষ্ট্যের দিকে। আমরা বললাম যে এক নাম্বার সেট হলেই আমরা ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। আর সেটের উপাদান যদি ইংরেজি হাতের অক্ষর হয়, তাহলে অবশ্যই ইংরেজি স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। 3 নম্বরে একাধিক উপাদান হলে আমরা কমা দিয়ে পৃথক করব। 4 নম্বরে আমরা সেটকে অবশ্যই আমরা
ক্লোজ অর্থাৎ আবদ্ধ করব দ্বিতীয় বন্ধনী দ্বারা। আর 5 নম্বর বৈশিষ্ট্য যেটা, একাধিক উপাদান যদি থাকে তাহলে আমরা সেই উপাদানগুলোকে বাদ দিয়ে একটা করে লিখে সেই উপাদান, একাধিক উপাদান একটা সেলের মধ্যে একই উপাদান একইবার থাকতে পারবে না, অর্থাৎ একবার মাত্র অবস্থান করবে। এরপরে আমরা চলে যাব যে সেটকে আসলে কিভাবে প্রকাশ করা যায়। এটা হলো মেথড অফ সেট, সেটের প্রকাশের পদ্ধতি। সেটের প্রকাশের পদ্ধতি হলো দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি বা রোস্টার পদ্ধতি, রোস্টার মেথড যাকে বলা হয়, আর হলো সেট বিল্ডার মেথড অর্থাৎ গঠন পদ্ধতি। এখন আমরা জানবো যে তালিকা পদ্ধতি কি, পদ্ধতিটাকে কাকে বলে, সেটের তালিকা পদ্ধতি কাকে বলে। কোন সেটে যদি সুনির্দিষ্টভাবে তার উপাদানগুলোকে উল্লেখ করা থাকে তাহলে সেই পদ্ধতিটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। যেমন আমি যদি একটা সেট বি দেই, বি লিখে এর উপাদান দেই 1 2 a b। এখানে তোমরা লক্ষ্য করো একটা সেট বি বড় হাতের অক্ষর, দ্বিতীয় বন্ধনীর আবদ্ধ করা আছে, কমা দ্বারা পৃথক করা আছে, একই উপাদান একবারই অবস্থান করছে। তার মানে আমরা বলতে পারি এই সেটটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, বিধায় এই সেটটাকে বলা হবে তালিকা পদ্ধতি। এরপর আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে বলা হয় সেট বিল্ডার মেথড অর্থাৎ গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি তাকে বলা হয় যে সেটের মধ্যে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, কিছু ধর্ম বা শর্ত দেওয়া থাকে। যেমন আমি যদি একটা সেট লিখি সি, যে x belongs to n such that আমরা x এর পরিচয় দিলাম x জোড় সংখ্যা, জোড় সংখ্যা। এই শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে সি একটা সেট যার উপাদান হলো x, x তার পরিচয় হলো x belongs to, x এটাকে বলা হয় belongs to, অর্থাৎ x হলো n এর উপাদান আর x এর পরিচয় হলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা। এখন এই জোড় সংখ্যাটা লিমিটেশন করেও দেওয়া যায়, লিমিট করে দেওয়া যায়। যেমন আমরা বলতে পারি 2 থেকে বড় আর 16 থেকে ছোট। তাহলে এখানে শর্ত দেওয়া আছে যে সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে, আমরা প্রিভিয়াস ক্লাস অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা সেট অফ ন্যাচারাল নাম্বার কি আমরা বলেছিলাম, স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যার মধ্যে অসংখ্য জোড় সংখ্যা রয়েছে, তার ভিতর থেকে আমরা ওই জোড় সংখ্যাগুলো নেব, যে জোড় সংখ্যাগুলো 2 থেকে বড় 16 থেকে ছোট। তার মানে কি এখানে আমাকে একটা শর্ত দেওয়া আছে, 2 থেকে বড় 4 6 8 10 12 14, 16 নিতে পারবো, 16 থেকে ছোট। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে সেটকে যে আমরা দুটি পদ্ধতি প্রকাশ করতে পারি, সেই পদ্ধতি আমি আলোচনা করলাম। আমি আরেকবার তোমাদের বলতেছি, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি অর্থাৎ সেট রোস্টার মেথড, আর সেট বিল্ডার। রোস্টার হলো তালিকা পদ্ধতি আর বিল্ডার মেথড হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে ওই সেটকে বলা হয় যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, আর বিল্ডার মেথডে অর্থাৎ গঠন পদ্ধতিতে তা সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, কোনো ধর্ম অথবা কোনো শর্ত দেওয়া থাকে। যেমন এই সেটে দেওয়া আছে যে এক্সটা হলো জোড় সংখ্যা, তার সব জোড় সংখ্যা নেওয়া যাবে না, এখানে লিমিট দেওয়া আছে। এরপরে আমরা জানবো যে সেট কত প্রকার। আসলে সেট অসংখ্য প্রকার আছে, সেটের প্রকারভেদ অনেক, একে বলা হয় কাইন্ডস অফ সেট। আমরা জানবো, এখন আমরা কিছু সেটের প্রকারভেদ দেখাবো। প্রথমেই যেটা আসে সেটা হলো ফাইনাইট সেট। ফাইনাইট, FINIT, ফাইনাইট অর্থাৎ সসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট সেই সেটকে বলা হয় সসীম সেট। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, এ একটা সেট
যার উপাদান এ বি সি, অর্থাৎ তিনটে উপাদান আছে এখানে। তার মানে আমরা বলতে পারি এটা নির্দিষ্ট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট সেটাকে বলা হয় সসীম সেট। এর উপাদানকে আমরা সসীম সেটকে আমরা নাম্বার অফ n লিখতে পারি, নাম্বার অফ n অর্থাৎ 3, অর্থাৎ উপাদান সংখ্যা কয়টি? 3। কিন্তু যেটা অসীম সেট সেটাকে আমরা সংখ্যা আকারে প্রকাশ করতে পারি না। এর বিপরীতটি হলো ইনফাইনাইট সেট, অর্থাৎ অসীম সেট। ইনফাইনাইট অসীম সেট। যেমন বি একটা সেট আমি যদি লিখি, এখানে 1 2 3 এই ডট 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 চলতেই থাকবে, এই সেটের কোনো উপাদান নির্দিষ্ট না, বিধায় এই সেটটাকে আমরা বলবো ইনফাইনাইট অর্থাৎ অসীম সেট। এখানে 1 2 3 এভাবে চলতেই আছে, যার কারণে এটা অসীম পর্যন্ত চলছে, এই সেটের কোনো উপাদানের কোনো সীমা নেই, যার কারণে এটাকে অসীম সেট বলা হয়। এরপরে আমরা জানবো যে একটা সেটের উপসেট কি, অর্থাৎ যেটা জানলাম সেট, উপসেট কি? উপ শব্দের অর্থই হচ্ছে ছোট, অর্থাৎ একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেটাকে বলা হয় উপসেট। যেমন আমি যদি একটা সেট লিখি, এই একটা সেট লিখলাম যার উপাদান 1 এ বি সি, এখান থেকে আমরা উপসেটটা তৈরি করতে পারি। কতগুলো উপসেট লিখতে পারি? যেমন একটা উপাদান নিয়ে লিখতে পারি, দুইটা উপাদান লিখতে পারি, যেমন এ বি বি সি সি এ বি সি, তারপরে ফাঁকা আছে। তাহলে এই যে আমাদের একটা সেট ছিল মূল সেট, এই সেট থেকে আমি কতগুলো 8টা সেট আমরা তৈরি করেছি। তাহলে এই সেটের সাপেক্ষে প্রত্যেকটা সেট হলো উপসেট। আমরা আরো পরিষ্কার ভাবে তোমাদের ধারণা দিতে পারি, আমাদের পিতা মাতার সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে পিতা মাতা যদি আমাদের সেট হয়, তাহলে আমাদের সন্তানগুলো হবে তার উপসেট। অর্থাৎ এখানে যে কটা সেট গঠন করা হয়েছে প্রত্যেকটা উপাদান এই সেটের মধ্যে বিদ্যমান আছে, এই জন্য এই সেটকে বলা হয় উপসেট। উপ মানে ছোট, কিন্তু একটা সেট কি হয়ে গেছে এখানে এই সেটের সমান হয়ে গেছে, অর্থাৎ পিতা আর সন্তান সমান হয়ে গেছে, এই জন্য এই সেটটাকে আমরা বলবো অপ্রকৃত উপসেট। এগুলো প্রত্যেকটা প্রকৃত উপসেট, এটা শুধু অপ্রকৃত উপসেট। অপ্রকৃত উপসেট। তাহলে এখানে জানলাম যে উপসেট কি। একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেগুলোকে প্রত্যেকেই ওই মূল সেটের কি বলা হয়? উপসেট বলা হয়। এই উপসেটের মধ্যে আছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেট হলো মূল সেটের উপাদান সংখ্যা থেকে যে সকল উপসেটের মধ্যে উপাদান সংখ্যা কম থাকবে সেগুলোকে বলা হয় প্রকৃত উপসেট, আর যেটা সমান থাকে সেটাকে বলা হয় অপ্রকৃত উপসেট। যেমন এখান থেকে 8টা সেটের মধ্যে একটা সেট আছে এই মূল সেটের সমান, এই জন্য এটা হবে অপ্রকৃত উপসেট, আর বাকিগুলো হবে প্রকৃত উপসেট। এরপরে আমরা জানবো যে প্রকৃত এই উপসেটকে সাধারণত আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি লিখি এ বি, এটাকে বলা হবে এ সাবসেট অফ বি, অর্থাৎ এ হলো বি এর উপসেট। তোমরা খেয়াল করো ইউটা একটু ঘুরে রাখা হয়েছে, ইউ এর এরকম পিছনে যে সেটটা থাকবে সেটা হলো উপসেট, সামনে যেটা থাকবে সেটা হলো সেট। তাহলে এটা যদি আমি ঘুরে রাখি তাহলে আমি কি হবে, বিটা যদি পরে আগে লিখি, এটা পরে দিই, তাহলে এখন কি করতে হবে? বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ বিটা হলো এর সাবসেট অর্থাৎ উপসেট। তাহলে সাবসেটের চিহ্নটা তোমরা একটু মনে রাখো কিভাবে সাবসেটের চিহ্ন দিতে হয়। আর প্রকৃত সাবসেটের চিহ্ন এটাই
অর্থাৎ এ সাবসেট বি, অর্থাৎ এখানে বোঝা না এর উপাদানটা বি এর ছোট, মানে বি এর উপাদান বি যে উপাদান আছে তার থেকে কিছুটা কম আছে, এই জন্য এটাকে বলা হয় প্রকৃত উপসেটের চিহ্ন। অনেক সময় টিকের মধ্যে আসে, আর যদি এরকম সমান দেওয়া থাকে তাহলে কিন্তু বি আর এর সেটের উপাদান সংখ্যা সমান হয়ে যাবে, সেক্ষেত্রে এই সেটটা কি হবে, অপ্রকৃত উপসেট হবে, এই সেটটা হবে অপ্রকৃত উপসেট। এখন আমরা আলোচনা করব যে সার্বিক সেট কাকে বলা হয়, যার ইংলিশে বলা হয় ইউনিভার্সাল, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট। আমরা জানবো সার্বিক সেটটা কি। সার্বিক সেট ওই সেটকে বলা হয়, মানে কোনো আলোচনায় বিবেচনাধীন সকল সেটগুলো যদি একটা সেটের উপসেট হয় তাহলে ওই আলোচনার ওই মূল সেটকে বলা হয় সার্বিক সেট। যেমন আমি ইতিপূর্বে একটু একটা সেট লিখেছিলাম, যেমন ইউ যদি একটা সেট হয় যার উদাহরণ 1 2 3 4 5 6 7, তাহলে এখান থেকে আমি যতগুলো সেট গঠন করব, যেমন একটা করে নিলেন, তারপর দুটো করে নিতে পারি আমরা 2 3 5 6, আবার আমরা তিনটে করে নিতে পারি, চারটে করে নিতে পারি 1 3 5 9। আমি যতগুলো সেট এখানে লিখেছি প্রত্যেকটা সেট এই সেটের উপাদান উপসেট, এই জন্য এই আলোচনায় আমরা এই ইউ কে বলবো সার্বিক সেট। সার্বিক সেটকে প্রকাশ করা হয় একটু ইউটা একটু বড় আকৃতি, যেহেতু সার্বিক মানে বড়, একটু বড় করে লিখতে হয় সার্বিক সেটটা। তাহলে সার্বিক সেট কাকে বলে, যে কোনো আলোচনায় বিবেচনাধীন সকল উপসেট যদি একটি সেটের উপসেট হয় তাহলে ওই আলোচনায় ওইগুলোকে বলা হবে, ওই মূল সেটকে বলা হবে সার্বিক সেট। এরপর আমরা আলোচনা করব বাদ সেট কাকে বলা হয়। বাদ বাদ মানে বিয়োগ, এই চিহ্ন দিয়ে বোঝানো হয়, অথবা এ বাদ বি। বাদ মানে এখানে বিয়োগ চিহ্ন, আসলে সাধারণত আমরা গণিতের ভাষায় আমরা বিয়োগের মতো দেখা যায়, কিন্তু সেটের ভাষায় এখানে বাদ সেট বলা হয়। পরীক্ষায় দুই রকম চিহ্নই থাকতে পারে, আমরা পরীক্ষায় যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করবো, আর যদি এই চিহ্ন থাকে তাহলে এটাই আমরা বাদ সেটের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আমরা এভাবে বলতে পারি এই বাদ সেটের সংজ্ঞাটা, যে প্রথম সেটের যে সকল উপাদান দ্বিতীয় সেটের উপাদান নয় ওই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বাদ সেট বলা হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই 1 2 3 4, এখানে 2 3 5 6, তাহলে এখানে আমরা বলছি প্রথম সেটে যে সকল উপাদান দ্বিতীয় সেটের মধ্যে নাই, তাহলে এখানে কি নাই, 1 নাই, তাহলে 1টা আমরা লিখে নিলাম, 2 আছে তাহলে বাদ গেল, 3 আছে এটাও বাদ গেল, 4 নাই তার মানে আমি 4টা লিখে নিলাম। এই সেটে বাকি আরো দুটো উপাদান আছে, এটা আমাদের বলা হয়নি, সংজ্ঞাটা তোমাদের খেয়াল রাখতে হবে, যে প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটের মধ্যে নেই ওই উপাদানগুলো নিয়ে গঠিত সেট কি বলা হয়, বাদ সেট। এখন আমরা জানবো পূরক সেট কাকে বলা হয়, মানে এ এর পূরক সেট, এ যেমন এ এর পূরক সেট, এর পূরক সেটকে আমরা এভাবে আইডেন্টিফাই করি, এ
এটা দেওয়া যায়, অথবা এর উপরে সি, ছোট হাতের সি দিতে হয়। সিটাকে বলে কমপ্লিমেন্ট। পরীক্ষা দুটোই থাকে, এটাও থাকতে, এটাকে ড্যাশ বলা হয়, অনেক এ প্রাইম বলা হয়, আর এটাকে এ টু দি পাওয়ার সি, অর্থাৎ এ কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এর পুরুষ সেটকে এটাতে পোষায়। এটা সমান আমরা এই পুরুষ সেট সমান আমরা কি লিখতে পারবো? আমরা সার্বিক সেট আগে দেখেছি, সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে যা পাওয়া যায় সেটাকে বলা হয় কি? পূরক সেট। যেমন আমরা সার্বিক সেটের মধ্যে যদি 1 2 3 4 5 এরকম হয়, এখান থেকে এর মান 1 3 5, তাহলে এখানে দেখা যাচ্ছে এ 1 3 5 থাকলো কি 2 4, তাহলে এখানে এ পূরকের মানটা হলো 2 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পূরক সেটটা কি, অর্থাৎ সার্বিক সেট থেকে যে কোনো সেট বাদ দিলে যা পাওয়া যায় সেটা হলো পূরক সেট। অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটটা কি করতে হয়? বাদ দিতে হয়। আমরা এর আগে বললাম যে বাদ সেট কি, অর্থাৎ প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটের মধ্যে নাই, ওই উপাদানগুলো নিয়ে, তাহলে এখানে আছে 2 আর 4 এর ভিতরে দ্বিতীয় সেটের মধ্যে নাই, এই জন্য এইটা হলো আমাদের পূরক সেট। এভাবে আমরা যে কোনো সেটের পূরক সেট আমরা নির্ণয় করতে পারবো। যেমন যদি বলা হয় এ ইন্টারসেকশন বি এর পূরক সেট, এরকম যদি আসে তাহলে আমরা কি লিখবো? সার্বিক সেট থেকে আমরা নরমাল এ ইন্টারসেকশন বি এই সেটটা বাদ দিলেই আমরা পূরক সেটের মান পেয়ে যাব। এভাবে আমরা ইউনিয়ন বলো, বাদ সেট বলো, যেগুলো সেটের পূরক সেট আমরা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যে সেটটা নির্ণয় করে সেই সেটের নাম হলো আমাদের, যেটা সাধারণত নবম দশম শ্রেণীতে যে সেটটা বেশি ব্যবহার করা হয় সেটা হলো সংযোগ, অর্থাৎ ইউনিয়ন সেট, আর সেট সেট অর্থাৎ ইন্টারসেকশন। আমরা এখন দেখবো যে ইউনিয়ন সেট অর্থাৎ ইউনিয়ন সেট, অর্থাৎ বাংলা বলা হয় সংযোগ। এর কাজটা মোটামুটি প্রায় যোগের মতো, অর্থাৎ লসাগুর কথা মনে রাখলে হবে। লসাগুতে কি করা হয়? কমন এবং আনকমন দুইটা সেট, দুই বা ততোধিক সেটের কমন এবং আনকমন উপাদান নিয়ে যে সেটটা গঠন করা হয় সেটা হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেটকে আমরা সাধারণত আমরা এই চিহ্নতে ব্যবহার করি, ইউ, একটু ছোট। সার্বিক সেটের ইউর চেয়ে একটু ছোট আকারে আমরা প্রকাশ করবো। যেমন এ এবং বি যদি দুইটা সেট হয়, এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি, আমরা করবো এ সংযোগ বি। এ সেটের উপাদান 2 3 4 আমরা ধরে নিলাম, বি সেটের উপাদান 3 5 6। তাহলে আমরা কি করতে পারি? এখানে সংযোগ মানে কমন আনকমন, যেমন 2 এখানে আছে, 3 দুইটাতে আছে, আমরা একটা নেব, 4 আছে, 5 6, এটা দুইটা সেটের সকল উপাদান নিয়েছি, এই জন্য এটাকে বলা হয় সংযোগ, যোগের মতো। আবার তোমরা যদি ইচ্ছা করে মনে রাখতে পারো লসাগুর মতো, কমন এবং আনকমন দুটোই। যেমন 3 কমন আছে, ওটা একটা নিয়েছি, আর আনকমনের সবগুলো নিয়েছি, এটা হচ্ছে সংযোগ সেট। এটারই বিপরীত হলো ইন্টারসেকশন সেট, ইন্টারসেকশন বা সেট সেট। আমরা একই উদাহরণ দিয়ে আমরা ইন্টারসেকশন সেটটা আমরা বোঝা যাবে। ইন্টারসেকশন সেট, এটাকে আমরা এভাবে লিখি, ইন্টারসেকশন অর্থাৎ ছেদ সেট, বাংলায় ছেদ বলে, আর প্রকাশ করতে হয় উল্টা ইউ। তাহলে এখানে শুধু এই চিহ্নটা
ঘুরিয়ে যাবে এ ইন্টারসেকশন বা এ সেট আমরা পড়ব এ সেট বি। এই তাহলে অ্যান্সারটাও কিন্তু আমাদেরই হবে যে সেট সেট কি। আমরা প্রথমে জানি যে সেটটা কি বা ইন্টারসেকশন সেট কি। দুই বা ততোধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ইন্টারসেকশন বা সেট সেট। তাহলে আমরা দেখি এই দুটো সেটের মধ্যে কমন উপাদান কি আছে। এখানে 3 আছে, এখানে 3 আছে, আর কোনোটাই এর ভিতরে কমন নেই, যার কারণ এই সেটের অ্যান্সার হবে 3। এটাই হবে অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীদের বন্ধুরা, আমরা জানলাম যে ইন্টারসেকশন সেটটা কাকে বলা হয়, অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে যে কমন উপাদান থাকবে, অর্থাৎ এটা গসাগুর সাথে তুলনা করা যায়। গসাগুতে কমন যেমন উপাদান নেই, সেই গসের সাথে তুলনা করলে এটা হবে। তোমরা রাখার জন্য এটা মনে রাখতে পারো যে সংযোগ হলো লসাগু আর ইন্টারসেকশন হলো গসাগু, অর্থাৎ কমন উপাদান নিয়ে গঠিত সেটটাই হলো ইন্টারসেকশন সেট। এই শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা মোটামুটি আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা সাধারণত আমাদের এই অধ্যায়ে যে সমস্ত সূত্র, অর্থাৎ যে সমস্ত সংজ্ঞাগুলো লাগে, ওই সংজ্ঞাগুলো আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা প্রথম আলোচনা করেছি সেট কি, সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি, সেটের বৈশিষ্ট্য, দ্বিতীয়তে সেট কয়ভাবে প্রকাশ করতে হয়, তৃতীয়ভাবে আমরা সেটের সংজ্ঞা সহ আমরা উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে সে পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো, এই কামনায় আজকে আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।